হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি এক অসাধারণ চাইনিজ মুভি। মুভির নাম এ টেল অফ লাভ অ্যান্ড লয়ালিটি। গল্পের শুরুতে আমরা দেখি একটা রাজকন্যা সুন্দর পোশাক পরে বিয়ের আসরে বসে আছে। আজ তার বিয়ে ক্রাউন প্রিন্স ওয়েনের সঙ্গে। অতিথিরা চুপি চুপি আলোচনা করছে এই মেয়েটা তার বড় বোনের মৃত্যুর পর এখন তার জামাইবাবুকে বিয়ে করছে। তারা আরও বলছে এই মেয়ের আগের থেকে নানচুয়ান রাজ্যের প্রিন্স ইউয়ানের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছিল। তাহলে হঠাৎ করে সে অন্য রাজপুত্রকে বিয়ে করছে কেন? এই কথাগুলো দূর থেকে শুনছিল ইউয়ান। তার হৃদয়টা ভেঙে যায়। সে আর সহ্য করতে না পেরে উঠে চলে যায় এবং চলে যায় শুয়ের কাছে। তারা দুজন একে অপরকে ভালোবাসে, কিন্তু আজ শু অন্য একজনকে বিয়ে করছে। এই সত্যি ইউয়ান মেনে নিতে পারে না। সে রেগে গিয়ে শুকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বিয়ে করার কথা বলেছিলে, তাহলে এখন তুমি অন্য একজনকে বিয়ে করছো কিভাবে? শু কাঁদতে কাঁদতে বলে, মাফ করো ইউয়ান। ইউয়ান তখন শুধু বলে, রাজা তোমাকে কখনোই স্পর্শ করবে না, কারণ সে এখনো তোমার মৃত বোনকেই ভালোবাসে। আমি আবার তোমাকে ফিরিয়ে নিয়ে যাব, সেই পর্যন্ত অপেক্ষা করো। সেই রাতে বিয়ের পরে রাজা ওয়েনের সঙ্গে কথা বলে শু। সে জানায় এই বিয়ে সে করেছে শুধু তার মৃত বোনের ইচ্ছা পূরণের জন্য। তার বোন মৃত্যুর আগে একটি চিঠি লিখে গিয়েছিল, যেখানে লেখা ছিল শু যেন তার ছেলেকে বড় করে তোলে এবং সঠিক সময়ে ইউয়ানকে কাজে লাগায়। 5 বছর এই শিশুটির জন্য সে নিজের জীবন উৎসর্গ করে দেবে। এই তার শেষ ইচ্ছা। সময় কেটে যায়। 5 বছর পর রাজ্যে আক্রমণ হয়। শু বুঝতে পারে বিপদ আসছে। সে ইউয়ানকে সাহায্যের জন্য চিঠি পাঠায়। প্রথমে রাজা ভাবে ইউয়ান আসবে না, কিন্তু ঠিক তখনই ইউয়ান সৈন্য নিয়ে এসে তাদের রক্ষা করে। রাজ্যে আসার পর ইউয়ান শুয়ের সঙ্গে দেখা করতে চায়। শু তার সঙ্গে দেখা করে আর তাদের পুরনো কথা মনে পড়ে যায়। ইউয়ান একসময় বলেছিল, তোমার কি আমার জন্য একটিও অনুভূতি নেই? শু বলেছিল, আমি রাজাকে বিয়ে করছি শুধুমাত্র আমার বোনের ছেলের জন্য। এই কথাগুলো শুনে ইউয়ান খুব কষ্ট পেয়েছিল। ইউয়ান এবার জানতে চায় শু এখনও কেন রাজা ও তার সন্তানকে নিয়ে আছে। সে জানতে চায়, তোমরা বিয়ে করেছিলে 5 বছর আগে, কিন্তু বাচ্চার বয়স তো 7 বছর। তাহলে তুমি কেন তাকে ছেড়ে দিচ্ছ না? শু কিছু বলতে চায় না। ইউয়ান তখন তাকে হুমকি দেয়, যদি সে তার কাছে না আসে তাহলে সে সৈন্য নিয়ে চলে যাবে, আর তখন রাজ্যের অবস্থা ভয়ানক হয়ে পড়বে। সে শুকে অপমান করে তার সম্মান হানি করতে চায়, কিন্তু পরে আবার গিটার বাজাতে বলে। সারা রাত শু তার গিটার বাজায়। পরদিন রাজা এসে জানতে পারে ইউয়ান শুকে চায়, কিন্তু সে শুকে কিছু বলে না, কারণ সে জানে শু এইসব করছে শুধু তার সন্তানকে ও তার রাজাকে রক্ষা করার জন্য। এইদিকে রুই নামের এক অহংকারী রাজকন্যা এসে শুকে অপমান করতে থাকে। ইউয়ানও তার সঙ্গে শুকে অপমান করছিল। এক পর্যায়ে রুই এমন কথা বলে যা শুর মৃত বোনকে অসম্মানিত করে। এই অপমান সহ্য না করতে পেরে শু রুইকে চড় মারে। এরপর ইউয়ান ও রুই একসঙ্গে বসে খাচ্ছিল এবং ইয়ান শুকে কাজের লোকের মতো হাঁটু গেড়ে সার্ভ করতে বলছিল। এটা দেখে ইউয়ানের ভিতরে কষ্ট হলেও সে কিছু বলেনি। পরে শু কেঁদে কেঁদে বলে, তুমি কি ভেবেছ রাজার সিংহাসন পেলে সব কিছু তোমার ইচ্ছা মতো চলবে? এরপর ইউয়ান রেগে যায় এবং চলে যায়, কিন্তু তার মন কিছুতেই শান্ত হয় না। শু লাইব্রেরিতে বসে পড়ছিল। তখন ইউয়ান আবার আসে, তাকে জোর করে ধরে। এমন সময় রাজা চলে আসে। পরিস্থিতি জটিল হয়ে যায়। ইউয়ান রাজাকে চলে যেতে বলে। রাজা চলে যায় আর ইউয়ান আবার শুয়ের কাছে দাবি করে, তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে আমার মনোরঞ্জন করো। শু বাধ্য হয়ে পোশাক খুলে দিতে শুরু করে, কিন্তু ইউয়ান আবার রেগে যায় আর বলে, তুমি আমার কাছাকাছি আসতে চাও না, অথচ নিজের প্রাণ দিতেও রাজি। সে এবার চলে যায় আর শু কাঁদতে থাকে। পরদিন সকালে শু তার ছেলেকে নিয়ে ঘরে ফিরছিল। হঠাৎ সে দেখে ইউয়ান চেংয়ের প্রিয় কাপেই পানি খাচ্ছে। সেটা দেখে শু অবাক ও বিরক্ত হয়। ইউয়ান ইচ্ছে করেই কাপটা ফেলে দেয় মাটিতে। শু নিজের ছেলেকে শান্ত করে বলে, সে আমাদের অতিথি, তার সঙ্গে ভদ্র ব্যবহার করো। কিন্তু ইউয়ান তখন অপমানজনকভাবে বলে,
তুমি প্রতিদিন অন্য একজনের ছেলের সঙ্গে ঘুমাও। তোমার লজ্জা করে না? এই কথা একদিন সবাই জানলে তোমার সম্মান থাকবে তো? সু শান্তভাবে জানায়, চেং এখনো শিশু। সে আমার বোনের সন্তান। তাকে মার মতো করেই বড় করছি। তাতে দোষের কি আছে? ইউয়ান বলে, ৩ বছর বয়সের পর থেকেই ছেলে মেয়ে আলাদা ঘুমায়। আর তোমার এই ছেলে ৭ বছর পেরিয়ে গেছে। তবুও এখনও তার সঙ্গে শো। এটা কি স্বাভাবিক? সু আর কিছু না বলে দাসীকে ডাকে আর চেংকে নিয়ে চলে যেতে বলে। চেং চলে যাওয়ার পর ইউয়ান আবার জঘন্যভাবে বলে, তোমার বোনের ছেলেকে এত ভালোবাসো, তাহলে কি তার স্বামীকেও এতদিন এইভাবেই ভালোবেসে সেবা করেছো? আজ রাতে তুমি আমাকেও সেইভাবেই সেবা করবে। এই বলে সে চলে যায়। রাতে ইউয়ান সুকে নিজের ঘরে ডাকে এবং তার জামাকাপড় খুলে দিতে বলে। ভয়ে ভয়ে সু তার জামাকাপড় খুলে দিচ্ছিল। সে সুকে শরীর মালিশ করতে বলে। সু চুপচাপ তার আদেশ মানছিল। তারপর ইউয়ান তাকে পোশাক বদলাতে বলে এবং ড্রিঙ্কস আনতে পাঠায়। সু যখন ড্রিঙ্কস আনতে বাইরে যায় তখন জেনারেল তাকে সাবধান করে। তাকে বলো কম করে খেতে, এটা তার শরীরের জন্য ক্ষতিকর। সু আবার ভিতরে যায়। ইউয়ান তখন তাকে একটি অ্যামুলেট দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি তোমার স্বামী তোমাকে দিয়েছে? সু চোখে জল নিয়ে বলে, না, এটা আমার মৃত বোনের শেষ স্মৃতি। সু ইউয়ানকে বলে, এটা তুমি তোমার কাছে রাখতে পারো, এবং সে সেটা নিজের কাছে রেখে দেয়। তারপর সে সুকে বলে, আমাকে এখনই কিস করো। যদি না করো তাহলে আমি তোমার সেই ছেলেটাকে এখানে এনে তার সামনেই তোমাকে কিস করব। এই ব্ল্যাকমেইলের কারণে সু বাধ্য হয়ে চোখের জল ফেলতে ফেলতে তাকে কিস করে। পরদিন সকালে ইউয়ান অস্থির হয়ে থাকে। সে সুকে দেখতে চায়। ঠিক তখনই ছোট ছেলে চেং এসে তার উপর ছুরি দিয়ে হামলা করে বসে। কিন্তু ইউয়ান সহজে তা আটকায় এবং চেংকে ধরে ঝুলিয়ে ফেলে। পরিস্থিতি দেখে মন্ত্রী দ্রুত রাজাকে খবর দিতে চায়। সু এসে তখন চেংকে বাঁচায়। চেং তখন চোখে জল নিয়ে বলে, আমার মাকে কষ্ট দিও না। তুমি জানো সে তোমার জন্য কত কাঁদে। এই কথা শুনে ইউয়ান চুপ করে যায়। সু ছেলেকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। সু এবার আবার ইউয়ানের সঙ্গে কথা বলছে। মন্ত্রী এসে জানায় রাজা সুকে ডেকেছে। সু রাজার কাছে গিয়ে দেখে রাজা ভীষণ অসুস্থ। তার গলায় কাটা দাগ, যা দেখে সু বুঝে ফেলে ইউয়ানই করেছে এটা। সে ক্ষমা চায়। রাজা তাকে দোষ না দিয়ে বলে, তোমার উচিত হবে ইউয়ানের বিশ্বাস অর্জন করা। একমাত্র তখনই আমরা তাকে কাজে লাগাতে পারবো। সু প্রতিজ্ঞা করে সে কিছু না কিছু উপায় বের করবেই। অন্যদিকে সীমান্তে শত্রু সৈন্যদের জড়ো হওয়ার খবর আসে। মিস্টার লু একাই ২ লাখ সৈন্য নিয়ে এসেছে। বাকিদের মিলিয়ে প্রায় ৫ লাখ। আর ইউয়ানের কাছে মাত্র ৮,০০০ সৈন্য। জেনারেল চিন্তিত, কিন্তু ইউয়ান হেসে বলে, ভয় পাচ্ছ? ঠিক তখনই তারা খেয়াল করে সু সেখানে দাঁড়িয়ে কথা শুনছিল। ধরা পড়ে যাওয়ার পর সু বলে, আমি চা নিয়ে এসেছি। এই সুযোগে ইউয়ান নির্দেশ দেয়, জেনারেল মিস্টার লু আর মিনকে বলে, দাও, যদি আমার এই সৈন্যরা প্রাসাদ রক্ষা করতে পারে তাহলে ভালো, আর যদি না পারে তাহলে কেউ যেন আমার উপর দোষ না দেয়। জেনারেল অস্বস্তি নিয়েও সেই আদেশ পালন করতে চলে যায়। সু সব কথা শুনলেও কিছুই জিজ্ঞেস করে না। সে মনে মনে ভাবে, রাজা বলেছিল ইউয়ানের আস্থা অর্জন করতে হবে। সে তাই খুব যত্ন করে ইউয়ানের জন্য কালি, কলম, বই সব প্রস্তুত করে। নিজ হাতে চা দিয়ে যায়। ইউয়ান বলে, তুমি তো চাকরের কাজ খুব ভালোই পারো। সু শুধু চুপ করে গিয়ে বসে থাকে। মনে মনে ভাবে, যদিও ইউয়ান তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, তবুও কখনো তাকে আঘাত করেনি। সেই রাতে ইউয়ানের জন্য সে নিজ হাতে রান্না করে। চেংকেও খেতে ডাকে। তারা তিনজন একসঙ্গে বসে খেতে শুরু করে। ইউয়ান চেংয়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। সে চেংকে অপমান করে, এমনকি তার মৃত মাকে নিয়ে বাজে কথা বলে। এতে চেং কাঁদতে শুরু করে। সু তাকে শান্ত করার চেষ্টা করে।
সু বুঝতে পারে ইউয়ান এখনো আগের মতোই আছে, আবেগে ভরা, রাগী, কিন্তু ভিতরে ন্যায় বিচার আর ভালোবাসা আছে। চিং যখন কান্না করছিল, সু এক দৃষ্টিতে ইউয়ানের দিকে তাকিয়েছিল। সেটা দেখে ইউয়ান থমকে যায়। সে বলে, তুমি কেন কাঁদছো? সু কিছু না বললে ইউয়ান গলা চেপে ধরে। তখন চিং এসে তার মাকে জড়িয়ে ধরে। ইউয়ান অবাক হয়ে বলে, সে তো তোমার রক্তের সম্পর্কের না, তবুও তুমি তাকে এত ভালোবাসো কেন? সু চোখে জল নিয়ে এসে বলে, সে আমার বোনের ছেলে। আমি জানি সে রাজার সন্তান, কিন্তু তার মধ্যেও আমার বোনের ছায়া দেখি। সে এখনো ছোট, বড় হলেই সব বুঝতে পারবে। দয়া করে তার সামনে এসব কথা বলো না। ইউয়ান হঠাৎ করে বলে, যদি সে আমাকে বাবা বলে ডাকে তাহলে আমি তার সাথে আর কিছু বলবো না। এই কথার মধ্যেই জেনারেল এসে খবর দেয় তাদের ওপর কে হামলা করেছিল। তা জানা না গেলেও কেউ পূর্ব গেট দিয়ে মালামালের গাড়িতে চড়ে পালিয়ে গেছে। এদিকে ইউয়ান যখন নিচের ক্ষত সেলাই করছিল, তখন হঠাৎ আড়াল থেকে কেউ তীর ছুঁড়ে মারে তার দিকে। তারা বাইরে বেরিয়ে দেখে কে তীর ছুঁড়েছে তা বোঝা যাচ্ছে না। ইউয়ান পিছু ধাওয়া করে চেংয়ের ঘরে পৌঁছায়, যেখানে আগে সু ছিল। সু তখন উদ্বিগ্ন হয়ে সার্ভেন্টদের প্রশ্ন করছিল, চেং কোথায়, তাকে খুঁজে বের করো। তার সন্দেহ হয় ইউয়ানের ওপর। সে ভাবছিল ইউয়ানই হয়তো কিছু করেছে। ইউয়ান ঠান্ডা গলায় বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? সু বলে, এই প্রাসাদে আর কে আছে এমন কাজ করার মতো? এরপর ইউয়ান বলে, যদি আমি তাকে গায়েব করেও থাকি, তুমি আমার কী বা করতে পারো? বলে সে চলে যায়। আসলে চেং তখন রাজার ঘরে ছিল, ঘুমে অচেতন। দাদিমা তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল আর রাজা তাকে দেখতে এসেছিল। এদিকে জেনারেল খবর নিয়ে আসে কেউ এক গাড়ি করে কিছু মালামাল নিয়ে বেরিয়ে যাচ্ছে পূর্ব গেট দিয়ে। রাতে এমন কিছু হওয়ার কথা নয়। ইউয়ানের সন্দেহ হয়, সে গাড়ির পিছু নেয় আর চেংকে উদ্ধার করে। যদিও পালানোর সময় ইউয়ান তীরবিদ্ধ হয়, তবুও সে সাহস করে চেংকে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হয়। সু সারা রাত দুশ্চিন্তায় ঘুমাতে পারেনি। চেং আর ইউয়ান তখন জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল। চেং ইউয়ানকে বলে, আমাকে গল্প শোনাও না, তাহলে ঘুম আসবে। ইউয়ান বলে সে গল্প জানে না। তখন চেং নিজেই গল্প বলতে শুরু করে। তারা হাসি মজায় সময় কাটায়। পরে ইউয়ান জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমাকে ভয় পাও? চিং বলে, মা বলেছে তুমি ভালো মানুষ, তাই এখন আর ভয় পাই না। এরপর ইউয়ান তাকে জড়িয়ে ধরে বলে, ঘুমাও। ঘুমানোর আগে একবার আমাকে বাবা বলে ডাকবে? কিন্তু চিং কিছু বলে না। পরদিন সকালে সু রাজার কাছে গিয়ে ক্ষমা চায়। সে চেংকে খুঁজে পাচ্ছিল না বলে দুঃখ করছিল। রাজা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একা সব দুঃখ নিও না, আমিও ভাগ নিতে চাই। ঠিক তখনই ইউয়ান ফিরে আসে চেংকে নিয়ে। সে খুশিতে ছুটে আসে। রাজাও চমকে যায়, যদিও নিজের আবেগ লুকিয়ে রাখে। ইউয়ান চলে যেতে চাইলে সু বাধা দেয়, কিন্তু রাজা ইচ্ছাকৃতভাবে বলে, এখন চেং তোমার কাছে, আগে তার সঙ্গে সময় কাটাও। ইউয়ান মন খারাপ করে চলে যায়। পরে সু জানতে পারে ইউয়ান আহত হয়েছে। সে চেংকে জিজ্ঞেস করে, তুমি কিছু মনে করতে পারছো? চেং বলে, শেষবার দাদিবা আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। এই কথায় সু অবাক হয়ে যায়। সে ইউয়ানের সঙ্গে দেখা করতে চায়। ইউয়ান তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এসেছো আমার শরীরের খোঁজ নিতে, নাকি আবার সন্দেহ করতে? সু তার ভুল বোঝার জন্য দুঃখ প্রকাশ করে এবং অনুরোধ করে যেন ইউয়ান প্রাসাদ ছেড়ে চলে যায়। কিন্তু ইউয়ান মৃদু হাসি দিয়ে বলে, আমি খালি হাতে ফিরিয়ে যাওয়ার জন্য আসিনি। সু তখন বুঝে যায় তার উদ্দেশ্যটা কিছুটা আলাদা। সে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে চলে যায়। রাতে রাজা সু ও চেংয়ের সঙ্গে দেখা করতে আসে। সু বলে, চেং এখনো আতঙ্কিত। রাজা জিজ্ঞেস করে, তোমার সন্দেহ কাদের উপর? সু কিছু না বলে দাদিমার প্রসঙ্গ তোলে। রাজা নাটকীয় ভঙ্গিতে বলে, তাহলে কি আমি?
সু চুপ করে থাকে। রাজা দাদিমাকে বলেছিল ওষুধ খাইয়ে চেংয়ের স্মৃতি নষ্ট করে দিতে, কিন্তু দাদিমা সেটা মায়াই করেনি। রাজা রেগে যায় এবং আদেশ দেয় দাদিমাকে মেরে ফেলার। সু এখন বুঝতে পারছিল রাজা বড় কোনো ষড়যন্ত্র করছে। সে ছেলেকে নিয়ে রাজপ্রাসাদ ছাড়তে চায়, কিন্তু রাজা তাকে হুমকি দিয়ে বলে, আজ যদি আমাদের সঙ্গে বসে না খাও তবে চেং আর কখনো খাবার খেতে পারবে না। ছোট্ট চেং এসবের মানে না বুঝলেও সু বুঝতে পেরেছিল এই হুমকির গভীরতা। সে আর কোনো কথা না বাড়িয়ে মুখে কষ্ট চেপে ছেলের সঙ্গে খাবারের টেবিলে বসে পড়ে। সো বন্ধুরা, ড্রামাটি আমরা এখানেই এন্ড করছি। খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য ড্রামাটির নেক্সট পার্ট নিয়ে ফিরে আসছি। আমাদের ড্রামাটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।